একাডেমিয়া চ্যানেলে প্রতিষ্ঠান প্রদান ভাইভা প্রস্তুতিতে আজকে আমরা 2025 সালের এমপিও নীতিমালা থেকে বাকি কোশ্চেনগুলো আজকে আমরা সমাধান করব। তাহলে প্রথমে আছে কি, প্রতিষ্ঠানের কাম্য ফলাফল অর্জনে ব্যর্থ হলে প্রথম পদক্ষেপ কি? তাহলে প্রতিষ্ঠানের কাম্য ফলাফল অর্জনে ব্যর্থ হলে প্রথম পদক্ষেপ হলো কারণ দর্শানো নোটিশ অর্থাৎ শোকেজ। এনটিআরসিএ এর সনদপত্রের মেয়াদ বর্তমানে কত বছর? অর্থাৎ এনটিআরসি এর সনদ বর্তমানে হলো 3 বছর। অর্থাৎ 3 বছর পার হলে আপনি আর এনটিআরসি এর গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না। যদিও এই অপশনটি এখন হয়তো আগামী 19তম নিবন্ধন থেকে বন্ধ হয়ে যেতে পারে। এমপিও নীতিমালায় বিভাগীয় শহর বলতে কোন এলাকাকে বোঝায়? বিভাগীয় শহর বলতে সিটি কর্পোরেশনের এলাকাকে বোঝায়। একজন সহকারী শিক্ষক কতটি উচ্চতর গ্রেড পেতে পারেন? উত্তর 2টি। এটার ব্যাখ্যাটা একটু দেখি। সমগ্র চাকরিকালীন সময়ে 10 বছর এবং 16 বছর পূর্তিতে মোট 2টি উচ্চতর গ্রেড পাওয়ার বিধান রয়েছে। অর্থাৎ একজন শিক্ষক 2টি উচ্চতর গ্রেড পাবেন, সেটা হলো চাকরি 10 বছর এবং 16 বছর পূর্তি উপলক্ষে। এমপিভুক্ত শিক্ষকদের ইএফটি এর মাধ্যমে বেতন প্রদানের মূল সুবিধা কি? সময় মতো ও সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাওয়া। ইএফটি শব্দের অর্থ হলো ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বর্তমানে সরকার মাদ্রাসাতে ইএফটি কার্যক্রম শুরু করতেছে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা শিক্ষকের পদটি কোন স্তরের জন্য? এটা হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় স্তরের। অর্থাৎ শারীরিক শিক্ষা শিক্ষক পদটি হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে উভয় ক্ষেত্রেই শিক্ষক পদমর্যাদা এবং যেটা হলো 10ম গ্রেডের। নতুন নীতিমালায় ধর্মীয় শিক্ষক পদকে কি বলা হয়? সহকারী শিক্ষক, ধর্ম, নৈতিক শিক্ষা। শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি প্রদান করে কোন সংস্থা? একাডেমিক স্বীকৃতি করে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড। এমপিও নীতিমালায় আর্থিক অনিয়ম প্রমাণিত হলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়? উত্তর এমপিও স্থগিত বা বাতিল। ডিগ্রি কলেজে তৃতীয় শিক্ষক এমপিওভুক্তির শর্ত কি? শিক্ষার্থীর সংখ্যা ন্যূনতম 50 জন। অর্থাৎ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 50 জন শিক্ষার্থী থাকতে হবে। মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের বেতন গ্রেড কত? উত্তর হবে 8ম গ্রেড। উত্তর 8ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের 7ম গ্রেড। প্রধান শিক্ষকদের 7ম গ্রেড। এমপিভুক্তির জন্য একই ক্যাম্পাসে একাধিক প্রতিষ্ঠান থাকলে কি করা হয়? সমন্বয় বা একীভূতকরণের শর্ত দেওয়া হয়। একই ক্যাম্পাসে একাধিক প্রতিষ্ঠান থাকলে সমন্বয় বা একীভূতকরণের শর্ত দেওয়া হয়। নতুন নীতিমালায় কর্মচারীদের পদোন্নতির কোনো সুযোগ আছে কি? উত্তর হ্যাঁ, উচ্চতর গ্রেড হিসেবে। নতুন নীতিমালায় কর্মচারীদের পদোন্নতির কোনো সুযোগ আছে কি? উত্তর আছে, উচ্চতর গ্রেড হিসেবে। এমপিও আবেদনের সময় পিডিএস এর তথ্য হালনাগাদ থাকা কেন জরুরি? ডাটাবেজ সঠিক তথ্য নিশ্চিত করতে। এমপিও আবেদনে পিডিএস এর তথ্য হালনাগাদ থাকা কেন জরুরি? সেটা হলো ডাটাবেজ সঠিক তথ্য নিশ্চিত করতে। এমপিও নীতিমালায় ভৌগোলিক দূরত্ব বলতে কি বোঝায়? ভৌগোলিক দূরত্ব বলতে 2 প্রতিষ্ঠানের মধ্যবর্তী দূরত্ব। একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এমপিও নীতিমালায় ভৌগোলিক দূরত্ব বলতে 2টি প্রতিষ্ঠানের মধ্যবর্তী দূরত্ব। প্রতিষ্ঠানের স্থায়ী আমানত বা এন্ডোমেন্ট ফান্ড কেন প্রয়োজন? উত্তর প্রতিষ্ঠানের স্থায়িত্ব ও স্বীকৃতির শর্ত পূরণে। সহকারী গ্রন্থাগারিক পদের নিয়োগ বর্তমানে কার মাধ্যমে হয়? তো এনটিআরসি এর মাধ্যমে। যেটা পূর্বে 16 গ্রেড ছিল সেটাকে গ্রন্থাগারিক কাম শিক্ষক সহকারী শিক্ষক গ্রন্থাগারিক হিসেবে উন্নীত করা হয়েছে। এমপিভুক্ত কোনো শিক্ষক যদি 6 মাস কারাগারে থাকেন তবে তার চাকরির কী হবে? উত্তর সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা হবে।
নীতিমালার পরিশিষ্ট খ এ উল্লেখ আছে? জনবল কাঠামো অর্থাৎ পদসংখ্যা। মাধ্যমিক শাখা স্তরে ভোকেশনাল শাখা খুললে কতজন অতিরিক্ত শিক্ষক পাওয়া যায়? 3 জন ট্রেড ইনস্ট্রাক্টর পাওয়া যায়। এমপিভুক্তির জন্য একটি মাধ্যমিক বিদ্যালয়ের মফস্বল প্রতি শ্রেণীতে ন্যূনতম কাম্য শিক্ষার্থী সংখ্যা কত? নীতিমালার শর্ত অনুযায়ী মফস্বল এলাকার মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিটি শ্রেণীতে ষষ্ঠ থেকে দশম গড়ে 40 জন শিক্ষার্থী থাকা এমপিভুক্তির অন্যতম শর্ত। অর্থাৎ এমপিভুক্তির অন্যতম শর্ত হলো ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত গড়ে 40 জন শিক্ষার্থী থাকা এমপিভুক্তির হলো অন্যতম শর্ত। তাহলে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম আমাদের প্রায় 240 জন স্টুডেন্ট থাকতে হবে। এমপিভুক্ত শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট থেকে সুবিধা পেতে কত শতাংশ চাঁদা দিতে হয়? কল্যাণ ট্রাস্টের চাঁদা দিতে হয় 4%। তাহলে প্রতি মাসের মূল বেতন 4% টাকা কল্যাণ ট্রাস্টের তহবিলে জমা রাখা হয়, যা অবসরের পর এককালীন সুবিধা হিসেবে প্রদান করা হয়। তাহলে কল্যাণ ট্রাস্টের জন্য কাটে 4% এবং অবসরের জন্য কাটে 6%, টোটাল 10%। প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি কতদিন পর পর নিয়মিত সভা করতে বাধ্য? প্রতি 2 মাসে অন্তত একবার। তাহলে প্রতিষ্ঠানে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি কতদিন পর পর করতে হয়? সেটা হলো প্রতি 2 মাসে অন্তত একবার, অর্থাৎ 60 দিনে আপনাকে একবার সভা করতে হয়। নীতিমালার কত নম্বর ধারায় ভুল তথ্য দিয়ে এমপিও গ্রহণ করলে শাস্তির বিধান রয়েছে? 18.1 এবং 18.2। তাহলে নীতিমালার কত নম্বর ধারায় ভুল তথ্য দিয়ে এমপিও গ্রহণ করলে সেটা হলো 18.1 এবং 18.2 ধারা। এমপিওভুক্ত কোনো শিক্ষক যদি বিনা অনুমতিতে এক নাগারে কত দিনের বেশি শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকেন তবে তার সার্ভিস ব্রেক হবে, সেটা হলো 30 দিন। শিক্ষক যদি বিনা অনুমতিতে এক নাগারে 30 দিনের বেশি অনুপস্থিত থাকেন তবে তার সার্ভিস ব্রেক হবে। উচ্চতর গ্রেড পাওয়ার জন্য আবেদনের সাথে কোন সনদটি আবশ্যিকভাবে দিতে হয়? সেটা হলো গত 3 বছরের এসিআর। একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। উচ্চতর গ্রেড পাওয়ার জন্য গত 3 বছরের এসিআর জমা দিতে হয়। সেটা হলো এসিআর হলো কি? অ্যানুয়াল কনফিডেন্টিয়াল রিপোর্ট, সন্তোষজনক সার্ভিস রিপোর্ট। এটা হলো কি? বাংলাতে বলে বার্ষিক গোপনীয় প্রতিবেদন। বার্ষিক গোপনীয় প্রতিবেদন হলো ইংরেজিতে বলে কি? এসিআর। আর এসিআর এর ফুল মিনিং হলো কি? অ্যানুয়াল কনফিডেন্টিয়াল রিপোর্ট। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অনলাইন এমপি আবেদনের সার্ভারের নাম হলো কি? emis.gov.bd। বেসরকারি শিক্ষক হিসেবে বদলির ক্ষেত্রে পারস্পরিক বদলি, যেটা মিউচুয়াল ট্রান্সফার, এর নিয়মটি কি? এর নিয়ম হবে উভয় শিক্ষকের সম্মতি ও পদের মিল থাকতে হবে, যেটা এখনও কার্যক্রম শুরু করেনি। 2025 সালের নতুন নীতিমালার স্লোগান বা মূল লক্ষ্য কোনটি? সেটা হলো শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও ডিজিটাল ব্যবস্থাপনা। তাহলে এটি একেবারেই খুবই ইম্পর্টেন্ট। 2025 সালের নতুন নীতিমালার মূল স্লোগান বা লক্ষ্য হলো শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও ডিজিটাল ব্যবস্থাপনা। এই ছিল মূলত। এর আগে আমার আরেকটি ভিডিও আছে, সেটা আপনারা দেখে নেবেন। তাহলে এমপি নীতিমালা 2025 থেকে 2টি ভিডিও, আপনারা পুরো ভিডিওটি শেষ করবেন। আশা করি অবশ্যই 3 থেকে 4টি প্রশ্ন আপনারা এই নীতিমালা থেকে পেয়ে যাবেন।